আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদুর রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিবিএ প্রথম বর্ষ এর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এর উপরে ক্লাস পরিচালনা করব। তোমরা জানো এই চ্যাপ্টারে আজকে ধারাবাহিক তৃতীয় ক্লাস, অর্থাৎ এর আগে এই চ্যাপ্টারের উপরে আরও দুইটি আমরা ক্লাস পরিচালনা করেছি। তো এই গত দুইটি ক্লাসে আমরা প্রথম ক্লাসে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং গত ক্লাসে একটা অঙ্ক করিয়ে দিয়েছি এবং সেটা ছিল সিঙ্গেল ব্যালেন্স কারেকশন মেথড। তাহলে আজকে আমরা একটা অঙ্ক দেখব, হচ্ছে বোথ ব্যালেন্স কারেকশন মেথড। তাহলে বোথ ব্যালেন্স কারেকশন মেথডে কীভাবে অঙ্ক করতে হয় সেটা আমরা অঙ্ক করার সময় আরও ক্লিয়ারভাবে বুঝবো। চলো আমরা একটা অঙ্ক দেখে নিই। DU BBA Honors Accounting 2017. The cash in bank account in the ledger of Dhaka Traders Limited at 31st December 2018 indicated a balance of Taka 4,86,006. The bank statement indicated a balance of Taka 6,40,748 on the same date. A comparison of the bank statement and the cash book disclose the following reconciling items. Number A, check issued but not presented Taka 2,02,687. Number B, a deposited of the Taka 89,017 on 31st December did not appear on the bank statement of December. Number C, a check for Taka 20,000 drawn by Dhaka Warehouse Limited had been wrongly charged by the bank account of Dhaka Traders Limited. Number D, the bank had collected for Dhaka Traders Taka 51,000 on account of notes receivable sent for correction. The face value of the note was Taka 50,000. Number E, bank service charge for December 2018 accounted to Taka 675 debited on the statement. Number F, interest credited by the bank Taka 10,000. Number G, customer check for Taka 900 had been entered as Taka 90 by the depositor. Number H, a check issued for Taka 392 had been entered in cash book Taka 329. Instructions, a bank reconciliation statement using the form where both cash and bank statement balance are brought to a corrected balance. Number B, journal entries to rectify the cash book balance. তাহলে আমরা অঙ্ক দেখলাম, এখানে ছিল DU BBA Honors Accounting 2017। তাহলে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 2017 সালে যারা অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছে তাদের এই অঙ্কটা তাদের ফাইনাল পরীক্ষা এসেছিল। এখানে বলা আছে দ্য ক্যাশ ইন ব্যাংক অ্যাকাউন্ট in the ledger of Dhaka Traders Limited 31st December 2018 indicated a balance of Taka 4,86,006. তাহলে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যালেন্স দেওয়া আছে 4,86,006 টাকা, আর ক্যাশ বুক অনুযায়ী ব্যালেন্স দেওয়া আছে 4,86,006 টাকা এবং দ্য ব্যাংক স্টেটমেন্ট ইন্ডিকেট এ ব্যালেন্স অফ টাকা 6,40,748, আর ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যালেন্স দেওয়া আছে 6,40,748 টাকা। এখন এই যে আমাদের দুইটা ব্যালেন্স দেওয়া আছে, আমাদের গত ক্লাসে যে আমরা সিঙ্গেল মেথডে অঙ্ক করেছি, অর্থাৎ সিঙ্গেল ব্যালেন্স কারেকশন মেথড, ওইখানে আমাদের গিভেন ব্যালেন্সও দেওয়া ছিল একটা। সিঙ্গেল ব্যালেন্স কারেকশন মেথডে আমার হয় ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যালেন্স কত সেটা দেওয়া থাকবে, আমাকে ক্যাশ বুক অনুযায়ী ব্যালেন্স বের করতে হবে, অথবা ক্যাশ বুক অনুযায়ী ব্যালেন্স দেওয়া থাকবে, ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যালেন্স কত হবে সেটা বের করতে হবে। আর বোথ ব্যালেন্স কারেকশন মেথডে আমার ক্যাশ বুক অনুযায়ী কত ব্যালেন্স আছে সেটাও দেওয়া থাকবে, আর ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যালেন্স কত আছে সেটাও দেওয়া থাকবে, কিন্তু ব্যালেন্স দুইটা হবে ডিফারেন্ট ব্যালেন্স। এই দুইটার মধ্যে কারেকশন করে আমাকে
একক ব্যালেন্সে পরিণত করতে হবে। তাহলে আমরা জিনিসটা আরো ক্লিয়ার বা বুঝভঙ্গ করার সময় Dhaka Traders bank reconciliation statement as on 31st December 2018. Particulars Dhaka Dhaka. The balance per cash bank statement balance per bank statement আছে 6,40,748। তাহলে এই ব্যালেন্সের সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট আমার অ্যাড হবে, কিছু লেস হবে, এরপরে আমি একটা কারেক্ট ব্যালেন্স পাবো। Then balance per cash book আমাদের আছে 4,86,006 টাকা। এই ব্যালেন্সের সাথে আমার কিছু অ্যাড হবে, কিছু লেস হবে, এরপর এটা কারেক্ট ব্যালেন্স আর ক্যাশ বুক আমরা পাবো। সেটা কত পাবো এখন আমরা জানি। তাহলে বোথ ব্যালেন্স কারেকশন মেথডে আমাদের অঙ্ক করার ফরম্যাট এটা, যে প্রথমে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট যেটা দেয়া থাকবে সেটা আমরা লিখবো, এর সাথে কিছু অ্যাড হবে, কিছু লেস হবে, অর্থাৎ কিছু অ্যাডজাস্টমেন্ট হবে, কি হবে সেটা আমরা দেখব। আর এরপরে আমরা অ্যাড লেস করার পরে একটা কারেক্ট ব্যালেন্স পাবো। দেন ব্যালেন্স পার ক্যাশ বুক আমাদের দেয়া আছে, এর সাথেও কিছু অ্যাড হবে, কিছু লেস হবে, অ্যাডজাস্টমেন্টে আমার যা দেয়া আছে সেই অনুযায়ী এরপরে একটা কারেক্ট ব্যালেন্স পাবো। তাহলে এই হচ্ছে আমার ফরম্যাট। তবে কেউ যদি বুক এই অংশটা উপরে করে, এই অংশটা নিচে করে, তাও কোনো সমস্যা নেই, যে এইটাই সবসময় উপরে দিতে হবে এরকম কোনো বাধ্যতামূলক না। তাহলে ব্যাংক ব্যালেন্স এখানে দেওয়া আছে এবং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে, এর সাথে অ্যাডজাস্টমেন্ট কি? নাম্বার এ, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড টাকা 2,02,687। এখানকার মূল কনসেপ্টটা আমরা বলে রাখি, সেটা হচ্ছে যে আমার কারেক্ট ব্যালেন্স বের করা হচ্ছে আমার টার্গেট। What balance should have in cash book or what balance should have in bank statement or bank at this moment. আমার এই সময়ে ব্যাংকে কত টাকা থাকা উচিত আর ক্যাশ ব্যালেন্স বুকে কত টাকা থাকা উচিত সেটি আমরা বের করব। তাহলে যেই অ্যাডজাস্টমেন্ট, যেমন চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, চেক ইস্যু করা হয়েছে, আমরা ঢাকা ট্রেডার্স আমরা আমাদের কাস্টমারকে বা আমাদের পাওনাদারকে চেক ইস্যু করছি, কিন্তু তারা ব্যাংক থেকে এখনো টাকা উত্তোলন করে নাই। তাহলে আমরা যখন চেক ইস্যু করছি, আমরা কিন্তু আমাদের বইয়ে, আমাদের ক্যাশ বইয়ে এই টাকাটা কমাই দিচ্ছি। আর যেহেতু দেনাদার পাওনাদাররা এখনো চেকের টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নাই, তাহলে ব্যাংক আমাদের এই পরিমাণ টাকা এখনো কমায় নাই। তাহলে আমরা যেহেতু কমাই দিছি, এটা আমাদের কিন্তু আমাদের হিসাব ঠিক আছে, এবং যারা কাস্টমার
বা সরি যারা পাওনাদার তারাও ব্যাংক থেকে টুডে অর টুমোরো এই টাকাটা উত্তোলন করে নিয়ে যাবে এবং ব্যাংক থেকেও কমবে। কাজেই যেহেতু আমরা কমাই দিয়েছি, ব্যাংকে এখনো কমায়নি, আমরা ব্যাংকেও কমাই দেবো, তাহলে আমাদের ব্যালেন্স মিলে যাবে। অর্থাৎ যে কারণে আমাদের ব্যালেন্সটা ডিফারেন্স আছে সেইগুলো আমরা সমন্বয় করব। যে আমার চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, আমরা চেক ইস্যু করছি কিন্তু এখনো ব্যাংকে প্রেজেন্ট করা হয়নি 2 লাখ টাকার চেক, এই জন্য আমাদের মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা আমরা এখন মিট আপ করে ফেলবো। যে আমরা কমাইছি ব্যাংকে কমাইনি, তাহলে ব্যাংক থেকে কমাবো। তাহলে আউটস্ট্যান্ডিং চেক হচ্ছে 2,02,687, 2,02,687 টাকা। এটা আমরা বিএসএফ মধ্যে লিখলাম। অর্থাৎ আমরা ক্যাশ বই কমাইছি, ব্যাংকে কমাই না, আমরা ব্যাংক থেকে কমাবো, ব্যাংকের এখান থেকে কমাই দিলাম। দেন নাম্বার বি, a deposit of টাকা 89,017 on 31st December did not appear on the bank statement of December. A deposit of টাকা আমরা একটা নির্দিষ্ট পরিমাণ এখানে বলা আছে 89,000 টাকা ব্যাংকে ডিপোজিট করছি, কিন্তু এই ডিপোজিটটা ব্যাংকে এখনো ডিপোজিট হিসাবে অ্যাড করা হয়নি অ্যাট দ্য ডেট অফ 31st ডিসেম্বর, হয়তো একদিন পরে হবে। তাহলে যেহেতু আমরা আমাদের ক্যাশ বই এই টাকা বাড়াই দিচ্ছি এবং ব্যাংকেও বাড়বে, 2 দিন আগে হোক আর পরে হোক সেই টাকাটা বাড়বে, কাজে দেখি আমরা তাহলে ব্যাংকে এটা আমরা যোগ করে দিব, যোগ করে দিলে আমাদের মিলে যাবে। তাহলে এটা কোনো ডিপোজিট ইন ট্রানজিট। আর তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা নাম্বারিং গুলো করে দিতে পারি। তো ফোন নাম্বারটা কোথায় পোস্টিং দিতেছি, ডিপোজিট ইন ট্রানজিট, এটা আমাদের যোগ হবে 89,017। Then number C, a check for টাকা 20,000 drawn by Dhaka Warehouse Limited had been wrongly charged by the bank account of Dhaka Traders Limited. A check for টাকা 20,000 drawn by Dhaka Warehouse. তাহলে ঢাকা ওয়্যারহাউস তারা মানে ঢাকা ওয়্যারহাউসের নামে একটা চেক ব্যাংকে উপস্থাপন করা হয়েছে। এখন ব্যাংক ঢাকা ওয়্যারহাউসের ওইখান থেকে টাকা কমাবে, কিন্তু ভুলে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে ঢাকা ট্রেডার্সের এখান থেকে টাকা কমাই দিচ্ছে। তাহলে এটা আমাদের ভুল না, ব্যাংকের ভুল। যদি কোনো ভুল সংশোধন করতে হয় তাহলে যাদের ভুল তাদের বইয়ে সংশোধন করতে হবে। তাহলে ভুলটা ব্যাংকের, তাহলে ব্যাংকের ফর্মে সংশোধন করতে হবে। আর ভুলটা কি, সে আমাদের অ্যাকাউন্ট থেকে কমাই দিছে, এখন ঠিক করতে হলে কি করতে হবে, আবার আমাদের অ্যাকাউন্টে অ্যাড করে দিতে হবে। তাহলে রং চার্জ বাই দ্য ব্যাংক, wrong charge by the bank is 20,000 টাকা। Then B, the bank had collected for Dhaka Traders Taka 51,000 on account of notes receivable sent for collection. The face value of the note was Taka 50,000. তাহলে ব্যাংক আমাদের পক্ষে একটা নোট কালেকশন করছে, নোট রিসিভেবল। এখন নোট রিসিভেবলের মূল ভ্যালু ছিল 50,000 টাকা, কিন্তু ব্যাংক কালেকশন করছে 51,000, অর্থাৎ 51,000 টাকা। তাহলে কিভাবে সে 1,000 বেশি টাকা কালেকশন করলো, কারণ আসলে নোটের সাথে ইন্টারেস্ট অ্যামাউন্ট ছিল। তাহলে সে নোট কালেকশন করছে উইথ ইন্টারেস্ট। তাহলে ব্যাংক যখন আমার অ্যাকাউন্টে আমার পক্ষে নোট কালেকশন করলো, নোট কালেকশন করে কি করছে, ব্যাংক আমার অ্যাকাউন্টে জমা করে দিচ্ছে। তার মানে ব্যাংকে এই টাকাটা বাড়ানো হয়েছে, কিন্তু আমার ক্যাশ বই এখনো বাড়ানো হয়নি। তাহলে আমি ক্যাশ বই এটা বাড়াই দেবো। Note receivable collected by the bank with interest.
তাহলে নোট রিসিভেবল কালেক্টেড বাই দ্য ব্যাংক উইথ ইন্টারেস্ট 51,000। তাহলে ব্যাংক কালেকশন করে আমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে, আমরা এখনো বাড়াই নাই, তাহলে আমাদের অ্যাকাউন্টের সাথে আমরা অ্যাড করে দিলাম। দেন নাম্বার ই, ব্যাংক সার্ভিস চার্জ ফর ডিসেম্বর 2018 অ্যামাউন্টের টাকা 675 ডেবিটেড অন দ্য স্টেটমেন্ট। ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে সার্ভিস চার্জ কেটে নিয়েছে, তার মানে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে কমাই দিছে ব্যাংক সার্ভিস চার্জ, আমরা এখনো কমাইনি, তাহলে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে কমাই দিব। ব্যাংক সার্ভিস চার্জ, এটা হচ্ছে ই নাম্বার, এটা ছিল ডি নাম্বার, 675 টাকা। দেন এফ নাম্বার, ইন্টারেস্ট ক্রেডিটেড বাই দ্য ব্যাংক টাকা 10,000। ব্যাংক আমাদের অ্যাকাউন্টে ইন্টারেস্ট ক্রেডিট করছে, অর্থাৎ যোগ করছে, তাহলে ব্যাংক আমাদের অ্যাকাউন্টে ইন্টারেস্ট টাকা বাড়াই দিচ্ছে, আমরা এখনো বাড়াই নেই, আমরা তাহলে বাড়াই দিব। ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে এফ নাম্বার, ব্যাংক ইন্টারেস্ট বাবদ আমি 10,000 টাকা বাড়াই দিলাম। দেন জি নাম্বার, কাস্টমার চেক ফর টাকা 900 had been entered as টাকা 90 by the depositor। আচ্ছা, কাস্টমার চেক, তাহলে আমরা আমাদের কাস্টমারকে চেক দিছি 900 টাকা। তো 900 টাকা আমরা যখন হিসাব করব তখন 900 টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এর ব্যালেন্স থেকে 900 টাকা কমাই দেব, কিন্তু আমরা কমানোর সময় 90 টাকা কমাইছি, অর্থাৎ ব্যাংক ব্যালেন্সটা আমরা 810 টাকা কম কমাইছি, অর্থাৎ 900 টাকা কমানোর কথা, সেখানে কমাইছি কত, 90 টাকা। তাহলে এটা আমাদের ভুল। আর আমরা বলছি এররের ক্ষেত্রে যার ভুল তার বই হিসাব করতে হবে। তাহলে ভুল হচ্ছে আমাদের ক্যাশ বই, আমরা হিসাব ক্যাশ বই এটা এন্ট্রি দেব। আর কি ভুল, আমরা 900 টাকার জায়গায় 90 টাকা কমাইছি, অর্থাৎ 810 টাকা কম কমাইছি, তার মানে এখন নতুন করে আবার 810 টাকা কমাই দিতে হবে। তাহলে যেহেতু এটা কমাইতে হবে, অর্থাৎ লেস, তাহলে লেস করতে হলে আমাদের আন্ডার চার্জ ইন চেক, আমরা এখানে জায়গা একটু কম আছে, এই জন্য করে লিখতেছি। আন্ডার চার্জ ইন চেক, এটা ছিল জি নাম্বার 65 টাকা, সরি 810 টাকা। আচ্ছা, a customer check for টাকা 900 have been entered। আচ্ছা, তাহলে আমরা এই জি নাম্বারটা এতক্ষণ যে আলোচনা করেছি সেটা আসলে একটু ভুল আলোচনা করেছি। সেটা হচ্ছে যে কাস্টমার চেক, অর্থাৎ আমাদের কাস্টমার আমাদেরকে চেক দিছে, তাহলে আমাদের এই টাকাটা বাড়ানোর কথা। তাহলে 900 টাকার চেক দিছে, আমাদের ক্যাশ বইয়ে ব্যাংক ব্যালেন্স হিসাবে 900 টাকা যোগ করার কথা, কিন্তু আমরা যোগ করছি 90 টাকা, অর্থাৎ 810 টাকা কম যোগ করছি। তাহলে যেহেতু 810 টাকা কম যোগ করছি, তাহলে নতুন করে আবার 810 টাকা যোগ করে দিতে হবে। এটা হচ্ছে error in recording customer check, এটা ছিল ডি নাম্বার 810 টাকা। আর এইচ নাম্বারে a check issued for টাকা 392 had been entered in cash book for 392 আর 329। তাহলে আমরা একটা চেক ইস্যু করছি 392 টাকা, আমরা ইস্যু করছি, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা কমাই দিব। আর যেহেতু কমাবো কত টাকা, 392 টাকা, কিন্তু আমরা কমাইছি কত, 329 টাকা। ডিফারেন্স হচ্ছে 65 টাকা। 65 টাকা আমরা কম কমাইছি।
তো যেহেতু 65 টাকা কম কমেছে, এখন আমরা সেটাকে আবার কমাই দেব। এই যে এইচ নাম্বার হিসাবে 65 টাকা। তাহলে এই ছিল আমার অ্যাডজাস্টমেন্ট। এখন আমরা এই প্লাস মাইনাসগুলো করব। তাহলে এখানে আমার প্লাস হবে 1,09,000, টাকা। তাহলে ব্যালেন্স হবে 7,49,000, 7,49,765। এখান থেকে মাইনাস হবে 2 লাখ, এটা একটাই আইটেম, মাইনাস করলে আমি পাবো ব্যালেন্স 5,47,838, 5,47,838। তাহলে কারেক্টেড ব্যালেন্স ফর ব্যাংক স্টেটমেন্ট। আসলে আমার ব্যাংক স্টেটমেন্টে এত টাকা ব্যালেন্স থাকা উচিত। এখন যেহেতু এই অ্যাডজাস্টমেন্টগুলো করা হয়নি, এই জন্য আসলে ব্যালেন্স আছে এইটা। আর ক্যাশ বইয়ে আমার ব্যালেন্স আছে 4,86,006 টাকা, কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের করা হয় নাই। এগুলো যোগ হওয়ার কথা কিন্তু যোগ করা হয় নাই। 61,61,810 টাকা যদি আমরা যোগ করি তাহলে পাবো 5,47,816, 5,47,816। এর সাথে মাইনাস করতে হবে 675 এবং 65, মোট 738 টাকা। এটা যদি মাইনাস করি তাহলে আমরা পাবো 5,47,840 টাকা। তাহলে কারেক্টেড ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তাহলে আমাদের দেখো কারেক্টেড ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, কারেক্টেড ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক দুইটাই সমান হয়ে গেছে। অর্থাৎ আমার এই বোথ ব্যালেন্স কারেকশন মেথডে যে দুইটা ব্যালেন্সই আসলে এখন আমার কত থাকা উচিত, যদি সব অ্যাডজাস্টমেন্ট করা হয় তখন এই ব্যালেন্স থাকা উচিত, এই এবং দুই ব্যালেন্স কিন্তু সমান হবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে বোথ ব্যালেন্স কারেকশন মেথডে আমরা দুইটা ব্যালেন্স নিব, দুইটা ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করবো, কিছু অ্যাড করবো, কিছু লেস করবো, এবং আলটিমেটলি দুইটা ব্যালেন্স সমান হবে। এটা ছিল আমাদের রিকোয়ারমেন্ট এ। এখন আমার রিকোয়ারমেন্ট বি তে বলা আছে জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ক্যাশ বুক ব্যালেন্স। তাহলে এখন আমরা এখন জার্নাল দেখব। তাহলে এখানে আমরা ব্যালেন্স পার ব্যাংক স্টেটমেন্ট এর সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট করছি, অর্থাৎ কিছু অ্যাড করছি, কিছু লেস করছি। আবার ব্যালেন্স পার ক্যাশ বুক এর সাথে কিছু অ্যাড করছি, কিছু লেস করছি। তাহলে আমাদের যে এখন জার্নাল করতে হবে, তো এই সবগুলো অ্যাডজাস্টমেন্টের জন্য জার্নাল করতে হবে না, শুধুমাত্র আমরা ক্যাশ বইয়ে যে অ্যাডজাস্টমেন্টগুলো করেছি এর জন্য জার্নাল করতে হবে। অর্থাৎ এই যে ক্যাশ বইয়ে 3টা আইটেম আমরা যোগ করেছি এবং 2টা আইটেম মাইনাস করেছি, তাহলে এই 5টা আইটেমের জন্য আমাদের জার্নাল দিতে হবে, অর্থাৎ 5টা জার্নাল করতে হবে। তাহলে আমরা জার্নাল করি। B number requirement, date, particulars, reference, debit টাকা, credit টাকা, ঢাকা ট্রেডার্স, জার্নাল, ডিসেম্বর 2018। তাহলে আমরা যে অ্যাডজাস্টমেন্টগুলো করেছিলাম আমাদের ক্যাশ বুকের সাথে,
এক নম্বর ছিল কালেকশন অফ নোট রিসিভেবল উইথ ইন্টারেস্ট টাকা 51,000। তাহলে কালেকশন অফ নোট রিসিভেবলের জন্য আমরা কি জানা দেব? তাহলে ক্যাশ ডেবিট 51,000, নোট রিসিভেবল ক্রেডিট 50,000 और इंटरेस्ट रेवेन्यू क्रेडिट 1,000। তাহলে আমাদের নোট ছিল 50,000 কিন্তু আমরা কালেকশন করছি 51,000, তার মানে বাড়তি 1,000 হচ্ছে আমার ইন্টারেস্ট। তাহলে আমার এখন নর্মাল যাবে না, ক্যাশ ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, যদিও এর সাথে ব্যাখ্যা দিতে হয়, কিন্তু আমরা এখন ব্যাখ্যা দিচ্ছি না, কিন্তু তোমাদের কিন্তু ব্যাখ্যা সহ শিখতে হবে বা ব্যাখ্যা পরীক্ষায় আসলে দিতে হবে। দেন 2 নম্বর সমন্বয় আমার অ্যাড্রেসের মধ্যে ছিল যে ইন্টারেস্ট ক্রেডিটেড। আমরা 10,000 টাকা আমাদের ইন্টারেস্ট ক্রেডিট করা হয়েছিল, এটার জন্য আমরা দিব ক্যাশ ডেবিট कैश डेबिट इंटरेस्ट रेवेन्यू। क्रेडिट 10,000 টাকা। তাহলে এখানে আমাদের এই ব্যাংকে যে আমাদের টাকা বাড়তেছে, অর্থাৎ ব্যাংকে টাকা বাড়লেও কিন্তু আমরা ক্যাশ ডেবিট করতেছি। সাধারণত মানে ওয়েস্টার্ন কালচারে ব্যাংক এবং ক্যাশকে একই ধরা হয়, এই জন্য আমরা ক্যাশ রিকনসিলিয়েশন স্টেটমেন্টেও আমরা এই যে ব্যাংকে টাকা বাড়তেছে এটাকেও ক্যাশ হিসেবে ডেবিট করতেছি। দেন অ্যাড পোর্শনে আমাদের আরও একটা এন্ট্রি ছিল এরর ইন রেকর্ডিং কাস্টমার চেক, টাকা 810। অর্থাৎ আমরা কাস্টমার আমাদেরকে চেক দিয়েছিল 900 টাকা, তাহলে 900 টাকা আমার ব্যাংকে বাড়ানোর কথা, কিন্তু আমি বাড়াইছিলাম 90 টাকা। তাহলে আমাকে কাস্টমার যখন চেক দেয় তখন আমরা বলি মানে আমার ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হচ্ছে 810। তাহলে এই যে ক্যাশ, অনেকে আবার এটাকে কনফিউজ হতে পারে, ক্যাশ আসলে ব্যাংকটাকে আমরা ক্যাশে লিখতেছি, তবে কেউ যদি সব জায়গায় ব্যাংক লেখে তাও কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কাস্টমার আমাদেরকে 900 টাকার চেক দিয়েছিল, তাহলে আমাদের যাবে দেওয়ার কথা ছিল ক্যাশ ডেবিট 900 টাকা আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 900 টাকা, কিন্তু আমরা লিখছিলাম আসলে 90 টাকা, অর্থাৎ ক্যাশ ডেবিট 90 টাকা আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 90 টাকা। তাহলে এই যে আরও 810 টাকা আমরা রেকর্ড করি নাই, সেইটাই আমরা রেকর্ড করলাম, ক্যাশ ডেবিট 810, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 810। তারপর ব্যাংক চার্জ, আমাদের ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে চার্জ বাবদ কাটে নিয়েছে 675 টাকা। ব্যাংক চার্জ এটা খরচ, ব্যাংক চার্জ ডেবিট 675 টাকা আর ক্যাশ ক্রেডিট 675 টাকা। আর একটা এরর ছিল আমাদের যে আমরা 392 টাকার চেক 329 টাকায় আমরা লিখছিলাম, অর্থাৎ 65 টাকার ব্যালেন্স আমরা কম লিখছিলাম। তাহলে আমরা চেক ইস্যু করছি, আমরা কমাবো 392 টাকা, কিন্তু আমরা কমাইছি 329 টাকা। যখন চেক ইস্যু করি, কাকে চেক ইস্যু করি? আমরা আমাদের পাওনাদারকে চেক ইস্যু করি। তবে চেক যখন ইস্যু করি আমরা যাবে দিই আমাদের পাওনাদার, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর আমার ক্যাশ ক্রেডিট আর ব্যাংক ক্রেডিট। তাহলে আমি পাওনাদারকে আমি ডেবিট করছি 65 টাকা কম আর ক্যাশ বা ব্যাংকে ক্রেডিট করছি 65 টাকা কম, সেটা আমরা এখন নতুন করে দিয়ে দেব অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট
ক্যাশ ক্রেডিট 65 টাকা। আচ্ছা, তাহলে আমরা জার্নাল পার্টে দেখলাম আমরা ক্যাশ বইয়ে যে অ্যাডজাস্টমেন্টগুলো হবে সেটার জন্য শুধু জার্নাল দেব বোথ ব্যালেন্স কারেকশন মেথডে, এবং জার্নালগুলো হবে আমার নর্মাল জার্নালের মতো, এবং যদি কোনো কারেকশন জার্নাল থাকে তো তাহলে যেইভাবে দিলে কারেকশন হবে সেইভাবে আমাকে জার্নাল দিতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় আরও বেশি করে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে কিন্তু জিনিসগুলো ক্লিয়ার হবে না। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।